রোদেলা নিহাদের বাসা থেকে বের হওয়ার সময় কর্নেল ওসমানের সাথে ফোনে যোগাযোগ করে এসেছে, যাতে ক্যান্টনমেন্টের ভেতরে আসতে সমস্যা না হয়। তিনি আগে থেকে অনুমতির ব্যবস্থা করে রেখেছেন, তাই রোদেলারও ভেতরে আসতে সমস্যা হলো না। রোদেলা এসে ঘুরে ঘুরে ক্যান্টনমেন্টটা দেখছে। তার চোখ ঝাপসা হয়ে আসছে, বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভূতি হচ্ছে। রোদেলা হেঁটে হেঁটে ওদের কোয়ার্টারের কাছে এলো। সিঁড়ি ভেঙে ওপরেও চলে এসেছে। রুমটা এখন তালাবদ্ধ হয়ে আছে, তাই ভেতরে ঢুকতে পারলো না। দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রুহানকে বলল, দেখেছো বাবা, এই রুমটাতে আমি আর তোমার বাবা থাকতাম। তোমাকেও নিয়ে থাকার কথা ছিল, কিন্তু সেই ভাগ্যটা আর হলো না। কথাটা বলে রোদেলার বুক ফুঁড়ে দীর্ঘ একটা শ্বাস বের হয়ে এলো। তালাবদ্ধ দরজাটার দিকে কিছু পল চেয়ে থেকে নেমে এলো। অতঃপর পদ্মবিলের সে জলাশয়টার কাছে গেল, যেখানে যে ছেলেকে নিয়ে বসলো, আর পুরনো স্মৃতিতে ডুব দিতে লাগলো। এখানেই সে প্রথমবারের মতো তাহসিনকে ভালোবাসার স্বীকারোক্তি দিয়েছিল। এই স্থানটাতেই দাঁড়িয়ে বলেছিল, শুনছেন, আমি আপনাকে বড্ড ভালোবাসি। এই জায়গাটি তাদের কত মধুময় স্মৃতির সাক্ষী আছে। কত শত সময় যে এইখানটাতে কেটেছে, কত ভালো মুহূর্তে যে এই জায়গাটাতে কেটেছে, তা বলার বাহিরে। আজ সবই স্মৃতি। শান্ত নিহাকে নিয়ে ওপরে যাওয়ার পর নাজমুল তার বাবাকে বলল, বাবা, শান্তকে মেনে নাও না। দেখো, শান্তকে নিহা ভালোবাসে। তোমার উচিত নেহার ভালোবাসাকে সম্মান জানানোর। নাজির সাহেব বললেন, কিসের সম্মান? হ্যাঁ, এই বখাটে বেয়াদব ছেলেটাকে আমি কিছুতেই মেনে নিব না। তার ওপর এই ছেলে বেকার। মারিয়া বলল, বাবা, শান্ত ভাইয়া তো এখনও স্টুডেন্ট। পড়াশোনা শেষ হলে নিশ্চয় তিনি কাজ করবেন। ততদিনে আমার মেয়ের কি করে থাকবে? আমার মেয়ের খরচ বহন করার ক্ষমতা ওই ছেলের আছে নাকি? আর এই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানি না। আচরণ দেখে তো মনে হচ্ছে বস্তির কোথাও থাকে। ওই ছেলের সাথে কিছুতেই আমার মেয়েকে বিয়ে দিব না, এটাই শেষ কথা। নাজমুল বাবার সামনে হাঁটু মুড়ে বসে সযত্নে বাবার হাতটা নিজের দু হাতের ভাঁজে নিল। অতঃপর মোলায়েম কণ্ঠে বলল, বাবা, তোমার মনে আছে ছোটবেলায় যখন আমরা দুই ভাই বোন কোনো খেলনার জন্য বায়না ধরতাম, যখন তুমি ওই খেলনাটা আমাদের সামনে এনে হাজির করতে, যাতে ওই খেলনাটা পাওয়ার জন্য আমাদের মনে আক্ষেপ তৈরি না হয়? শুধুই কি খেলনা, ছোট থেকে এই বয়স অবধি যখন যেটা চেয়েছি সেটাই তুমি আমাদেরকে দিয়েছো, যেন আমরা না পাওয়ার দহনে আক্ষেপ না করি। আমাদের কষ্ট তুমি সহ্য করতে পারো না। আচ্ছা বাবা, তুমি বলো, আমরা যখন কাউকে ভালোবাসি তখন তো তাকে পাওয়ার আশায় স্বপ্ন বুনি, আর যখন বুঝতে পারি তাকে পাওয়া যাবে না, তখন বুকের মাঝে হারানোর যে ব্যথাটা ওঠে না, সেটা ওই খেলনা বলো আর যাই বলো, ওইগুলো থেকে হাজার গুণ বেশি কষ্টদায়ক হয়। খেলনা না পাওয়ার সামান্য কষ্টই সহ্য করতে পারবে না বলে বায়না করা সবকিছু সামনে এনে দিতে, তাহলে এখন ভালোবাসার মানুষটাকে নিজের করে না পাওয়া তো তার থেকেও বেশি কষ্টের। সেই কষ্ট কি করে সহ্য করবে বলো না বাবা? থেমে বাবা, তোমার মনে আছে আমি যখন মারিয়াকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তখন কিন্তু আমিও বেকার ছিলাম। মারিয়ার বাবা যখন বেকার ছেলের হাতে মেয়েকে দিতে নারাজ হয়েছেন, তখন তুমি কত সুন্দর করেই না ওনাকে বুঝিয়ে রাজি করেছো। আর আজ দেখো, আমি কত ভালো একটা জব করি। এই বেকারত্বের জন্য যদি প্রিয় মানুষটাকে হারাতে হয়, তবে এই কষ্ট সারা জীবন আক্ষেপে বেড়ায়। বাবা, আমি কষ্ট পাবো ভেবে তুমি নিজে মারিয়মের বাবার সাথে কথা বলে আমাদের দুজনের বিয়ে দিয়েছ। তাহলে আমার বোনটাও তো সেই একই কষ্ট পাবে, বরং আমার বোনটা আরো বেশি পাবে। আমি কষ্ট সহ্য করার ক্ষমতা রাখলেও সে কিন্তু তা পারে না। সে অল্পতেই ভেঙে পড়ে, সেটা তো তুমি জানো। তাহলে তার কষ্ট কি করে সহ্য করবে? বাবা, মেনে নাও না, সম্পর্ক কি আর এত কিছু ভেবে হয়? আর আমার বিশ্বাস, শান্ত যেমনই হোক না কেন, নিহাকে সে যথেষ্ট ভালো রাখবে। সে ছেলে অতটা সাহসের সাথে সকলের সামনে এসে বুক ফুলিয়ে নিজের ভালোবাসার কথা জানাতে পারে। সে ছেলে আর যাই করুক, ঠকানোর ব্যক্তি না। এভাবে অনেক বুঝিয়ে নাজমুল তার বাবাকে রাজি করিয়ে ফেলে। নাজমুলের বাবা শান্তর পরিবারের সাথে কথা বলতে চান। শান্ত আর নিহাকে হল রুমে ডেকে আনা হলো। নাজমুল বলল, শান্ত, তোমার বাবার ফোন নাম্বারটা দাও, আমার বাবা তোমাদের ব্যাপারে কথা বলবেন। শান্ত বলল, আমার বাবা আসছেন, আমি একটু আগেই ফোন করে বলেছি কাজে নিয়ে আসতে। তিনি এই তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন।
নাজির সাহেব বললেন। কাজী নিয়ে আসছে মানে? শান্ত লাজুক হেসে বলল। কাজীকে কেন আনা হয়? বিয়ে পড়াতে আসছেন। বলেছি না, আমি আমার বউকে সাথে নিয়েই ফিরব। নাজির সাহেব বললেন। তুমি বললেই হবে নাকি? আমার মেয়ে আমি এভাবে বিয়ে দেব না। আমার অনেক রিলেটিভ আছে, সবাইকে দাওয়াত করে ধুমধাম আয়োজন করে বিয়ে দিব। কিন্তু শ্বশুরাব্বু, আমি তো এইভাবে এখন বিয়ে করব না। কাজী আসবেন, বিয়ে পড়াবেন, এরপর আমি আমার বউকে সাথে নিয়ে যাব। আপনাকে বিশ্বাস নেই, দেখা যাবে আমার বউকে রেখে যাব, আপনি সে সুযোগে অন্য কারো সাথে আমার বউকে বিয়ে দিয়ে দিবেন। সেই রিস্ক আমি নেব না, সচেতন স্বামী কিনা। নাজির সাহেব খিটমিট করে নাজমুলের উদ্দেশ্যে বললেন। নাজমুল, এই ছেলে এসব কি বলছে? এই ছেলের মুখে লাগাম লাগাতে বলো। শান্ত বলল। আমি কি গরু নাকি যে মুখে লাগাম লাগাবো? খিটমিট করলেন, তবে কিছু বললেন না। শান্ত বলল। আমি চাচ্ছি না এখন বিয়ের কোনো অনুষ্ঠান করতে, কারণ এখন ধুমধাম করে অনুষ্ঠান করার মতো সামর্থ্য নেই আমার। আর চাচ্ছি না বাবার টাকায় এত ধুমধাম করে অনুষ্ঠান করতে, কারণ বাবার টাকায় ফুটানি দেখানোর মতো ছেলে আমি না। যখন আমি প্রতিষ্ঠিত হব তখন না হয় অনুষ্ঠান করব, তাই এখন ঘরোয়াভাবেই বিয়ে করতে চাই। এতে নিহার কোনো আপত্তি নেই, আর আশা করি আপনাদেরও কোনো আপত্তি থাকবে না। নাজমুল নাজির সাহেবের উদ্দেশ্যে বলল। বাবা, রাজি হয়ে যাও। ওরা যেহেতু এভাবে চাইছে, তাহলে এভাবেই বিয়েটা হোক। নাজির সাহেব নিঃশব্দে মাথা নাড়লেন। এদিকে নিহা, মারিয়া আর নিহার মা চুপচাপ দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলেন। কিছুক্ষণের মধ্যেই শান্তর বাবা কাজীকে নিয়ে হাজির হন। শান্তর বাবাকে দেখে নাজির সাহেবের মুখ হা হয়ে যায়। শান্তর বাবা একজন স্বনামধন্য ব্যবসায়ী। সেই সুবাদে নাজির সাহেব খুব ভালো করেই চেনেন এমন একজন ব্যক্তির ঘরে এমন বেপরোয়া পুত্র কিভাবে হয়েছে তা ভেবেই কপালে হাত। নাজির সাহেব ততক্ষণ মন থেকে নারাজ থাকলেও শান্তর বাবাকে দেখে এবার মন থেকে খুশি। শান্তর বাবা বেশ ভালো মানুষ, নিহা নিশ্চয়ই খুব ভালো থাকবে। এবার তিনি নিশ্চিত। প্রায় অনেকটা সময় রোদেলা পদ্মবিলের বাঁধানো ঘাট সময় কাটিয়েছেন। অতঃপর রোহানকে নিয়ে উঠে চলে এসেছে। তার এখন ফিরতে হবে। ফেরার আগে কর্নেলের সাথে একবার দেখা করে যাবে। অনেকটা সময় হয়েছে এখানে এসেছে। রোদেলা শেষবারের মতো কোয়ার্টারের বিল্ডিংটার দোতলায় চোখ বুলালো। আবার কবে আসা হবে জানা নেই। আর কেনই বা আসবে? তার মাহমুদ সাহেব তো নেই, সে তো ফিরে এলো না। তাহলে কার জন্যই বা আসবে? রোদেলা অনেকটা অন্যমনস্ক হয়েই হাঁটছিল। কোলে ছোট্ট রুহান অন্যমনস্ক থাকায় এলোমেলো ভাবে পা ফেলছিল, যার দরুন হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গিয়েছে। সে নিজেকে সামলে নিল। হঠাৎ ঝাঁকি খেয়ে ছোট্ট রুহান কেঁদে উঠল। রুহানকে রোদেলা শক্ত করে বুকে চেপে ধরলো। আর একটু হলে সে রুহানকে নিয়ে পড়ে যেত। ভাগ্যিস নিজেকে সামলে নিয়েছিল। রোদেলা রুহানের কপালে গালে চুমু দিয়ে রুহানকে কান্না থামানোর চেষ্টা করলো। এমন সময় পাশ থেকে গমগমে স্বরে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। Hey, be careful. Watch your step. Holding a baby boy needs extra attention. কথাটি বলেই লোকটা গটগট পায়ে হেঁটে চলে যাচ্ছিল। এইদিকে লোকটার কণ্ঠ শুনে রোদেলার বুকটা ধক করে উঠল। এই কণ্ঠ যে তার খুবই পরিচিত। এই কণ্ঠের মালিক যে তার কাছের মানুষটার। রোদেলা চোখ তুলে লোকটার দিকে তাকালো। লোকটা ততক্ষণে বড় বড় পা ফেলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। লোকটার মাথায় ক্যাপ, মুখ মাস্কে ঢাকা, চোখ ঢাকা, রোদ চশমায়, গায়ে ব্ল্যাক জ্যাকেট পরিচিত। রোদেলা অবাক পানে ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে রইল। রোহানের কান্নার আওয়াজে তার ধ্যান ভাঙল। রোদেলা রোহানকে ফের শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তার বুক এখনো ধক ধক করছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছে তাসিন তাকে ধমকের সাথে কথাগুলো বলেছে, কিন্তু তার ভাবনা যে ভুল। সারাটাক্ষণ তাসিনকে নিয়ে ভাবতে ভাবতে এখন যার না তার কণ্ঠই তাসিনের মতো ঠেকে। এই যেমন এখন ঠেকলো, কিন্তু এটা তো সত্য নয়। কারণ তাহসিন হলে নিশ্চয়ই তার পাশ কাটিয়ে না যেয়ে তাকে জড়িয়ে নিত, তার ছেলেকে দেখতে পেয়ে আনন্দে আটখানা হতো। কিন্তু কই, তা তো হলো না। লোকটা তো গটগট পায়ে চলে গেল। রোদেলা ফোঁস করে শ্বাস ছেড়ে কর্নেল ওসমানের কেবিনের দিকে পা বাড়ালো। রুমের সামনে যেয়ে নক করতেই কর্নেল ভেতরে আসার পারমিশন দেন। রোদেলা ভেতরে ঢুকে কর্নেলকে সালাম দিয়ে সামনে তাকাতেই অবাক হলো, কারণ কিছুক্ষণ আগে সেই লোকটা এখানেও। সে কর্নেল ওসমানের কেবিনে বসে আছে। ওইদিকে রোদেলাকে দেখে কর্নেল শুধালেন। কেমন আছো মা? রোদেলা মলিন হেসে বলল। ভালো আছি স্যার, আপনি ভালো তো? হ্যাঁ, ভালো।
কর্নেল ওসমান রোদেলার সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা বলতে লাগলো। এদিকে ছোট্ট রুহান রোদেলার কোল থেকে মুখে আঙুল পুনে অনবরত বাব্বা করছে। নতুন নতুন সে কথা বলা শিখেছে কিনা। কর্নেল হেসে রোদেলার উদ্দেশ্যে বললেন, ছেলে তো মাশাল্লাহ বাবাকে ডাকা শিখে গিয়েছে। রোদেলা মলিন হেসে বলল, কিন্তু তার বাবা তো ছেলে ডাক শুনলো না স্যার। ছেলেটা বাবাকে ডাকা শিখলো অথচ বাবার আদরটুকু পেল না। কর্নেল বললেন, মন খারাপ করো না, মনে রাখবে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। রোদেলা পাল্টা প্রশ্ন ছুড়ল। কিন্তু ওর বাবাকে হারানোর মাঝে কোন ভালোটাই বা লুকিয়েছিল স্যার? কর্নেল কিছু বললেন না। রোদেলার ফোন আসে। মারিয়া ফোন করেছে। রোদেলা ফোন রিসিভ করলেই মারিয়া জানালো জলদি বাড়িতে ফিরতে, নিহার বিয়ে হয়ে যাচ্ছে। রোদেলা বাসায় ফিরলে সবটা জানাবে। রোদেলা জানালো সে এখনই ফিরছে। কর্নেল থেকে বিদায় নিয়ে রোদেলা বের হয়ে এলো। তবে বের হওয়ার আগে রোদেলা একবার লোকটার দিকে তাকালো। লোকটা বসে বসে ফোনে কি যেন করছে। রোদেলা এখন পুরোই শিওর হয়ে গেল লোকটা আর যাই হোক তার মাহমুদ সাহেব নয়। কারণ মাহমুদ সাহেব হলে এভাবে পিঠ ঘুরিয়ে বসে থাকতো না। রোদেলা চলে এলো। ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠলো। নিহার বিয়ে হয়ে যাচ্ছে মানে কি? ওইদিকে আবার কি ঘটলো? রোদেলা এসে দেখলো নিহা লাল টুকটুকে বউ সেজে বসে আছে। হলরুম দিয়ে ঢুকতেই সফেদ পাঞ্জাবি পরা শান্তকে দেখে সে কিছুটা আঁচ করতে পারলো। অতঃপর নিহার রুমে এসে দেখে মারিয়া নিহাকে বউ সাজাচ্ছে। লাল শাড়িতে নিহাকে বেশ সুন্দর লাগছে। রোদেলা আসতেই নিহা রোদেলাকে জাপটে ধরলো। নিহার চোখে অশ্রু টলমল করছে। করবে নাই বা কেন? সে যে এতটা কষ্টের পর তার ভালোবাসার মানুষটাকে পেতে চলেছে। রোদেলাকে মারিয়া সবটুকু ঘটনা বলল। রোদেলা জেনে খুবই খুশি হয়েছে। এদিকে ছোট্ট রুহান নিহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিহাকে হয়তোবা এমন করে সাজে দেখে সে বোঝার চেষ্টা করছে। নিহা হাত বাড়ালেই মিষ্টি একটা হাসি দিয়ে নিহার কোলে চলে গেল। খুব সাধারণ ঘরোয়াভাবেই নিহার বিয়েটা হচ্ছে। নিহার খুব কাছের আত্মীয়, যেমন ওর ফুপু মামাদের দাওয়াত করা হলো। এদিকে শান্তর চাচা মামারাও এলেন। সবাই উপস্থিত হলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বিয়ে শেষে খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। আজই নিহাকে শান্তদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। যাওয়ার পূর্বে নিহা তার মামা বাবা ভাই ভাবিকে জড়িয়ে ধরে কান্না করলো। রোদেলাকে জড়িয়ে ধরলেও অনেকটা সময় কান্না করলো। বিদায় দিতে দিতে বিকেল হলো। শান্তদের বাসা নিহাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, 10 মিনিটের পথ। গাড়ি যেয়ে শান্তদের প্রাসাদের মতো বিশাল বাড়ির সামনে থামলো। গাড়ি থেকে নেমে নিহার চোখ পুরো কপালে। শান্তদের বাড়িটি পুরো রাজপ্রাসাদের মতো বড়। বিশাল গেটের সামনে দুই দিকে দুই দারোয়ান পাহারা দেয় বাড়ি। একপাশে গাড়ি রাখার গ্যারেজও আছে। অথচ শান্ত যে এতটা ধনী পরিবারের থেকে বিলং করে সেটা কখনোই তার আচার আচরণ দেখে বোঝার উপায় নেই। একদম সাধারণের মতো থাকে। নিহা গাড়ি থেকে নেমে যখন শান্তদের বাসার দিকে তাকিয়েছিল ঠিক তখনই শান্ত তার পাশে এসে দাঁড়ালো। নিহা শান্তর দিকে তাকালে শান্ত মুচকি হেসে নুয়ে নিহাকে পাজা কোলে নিয়ে হাঁটা নিল। নিহার চোখ ছানা বড়া হয়ে গেল। লোকটার কি একটুও লজ্জা লাগে না? পেছনেই তার বাবা চাচা মামা আছেন। শান্ত সেদিকে পরোয়া করল না। নিহাকে নিয়ে হলরুমে এনে সোফায় বসালো। ওর চাচি মামি শরবত আর নানান পদের মিষ্টি হাতে নিয়ে এগিয়ে এলো। নতুন বউ আর বরকে মিষ্টি শরবত খাইয়ে দিল। নতুন বউ দেখতে আশেপাশের মানুষ ভিড় জমালো। শান্ত এদের কিছুটা বিরক্ত হলো বটে। কোথায় সে একটু বউয়ের সাথে আলাদাভাবে সময় কাটাবে তা না, এই মানুষগুলোর এখনই উদয় হলো। শান্ত বিরক্তি চেপে গেল। সিঁড়ি ভেঙে নিজের রুমে চলে গেল। শান্ত একটা শাওয়ার নিয়ে ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়ালো। সারাটা দিনটাই ঝামেলায় ঝামেলায়। এখন একটু নিশ্চিন্ত। গত 2 রাত চিন্তায় যেন তার ঘুমই হয়নি। যেদিন নিহার তাকে জানালো এঙ্গেজমেন্ট, সেদিন রাতেই মারিয়ার থেকে ওই পাত্রের সব ডিটেলস বের করলো। পরের দিন বিকেলে সেই পাত্রপক্ষের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিয়ে এলো। যেহেতু পাত্রের বাবা শান্তকে বখাটে গুন্ডা হিসেবে চেনে, তাই ওর সাথে ঝামেলা বাড়ালো না, বিয়ে ভেঙে দিতে রাজি হলো। এরপর শান্ত বাসায় এসে তার বাবাকে জানালো সে বিয়ে করবে।
হুট করে শান্তর এমন সিদ্ধান্তে সবাই অবাকই হলো, তবে বাধা দিল না, মেনেই নিল। শান্ত রাতেই প্ল্যান সাজালো, সে আগে নিহার বাড়িতে যাবে, সবাইকে রাজি করাবে। এরপর রাজি হলে তার বাবাকে বলবে কাজীকে নিয়ে যেতে, আর যদি রাজি না হয় তবে তুলে নিয়ে এনে বিয়ে করবে। সবটা ঠিকঠাক মতো হবে তো, সেটা ভেবেই নির্ঘুম রাত কাটিয়ে দিয়েছিল। শান্তর দাদিমা এসে নিহার পাশে বসলেন। বৃদ্ধা অনেকটা অসুস্থই বটে। এই অসুস্থ শরীর নিয়েই হলরুমে ছুটে এলেন নাত বউকে দেখবে বলে। তিনি নিহার চিবুক ধরে বললেন, মাশাল্লাহ, আমার নাতির পছন্দ আছে। কেমন পুতুলের লাহান বউ বিয়া করে নিয়ে আইছে। বৃদ্ধার কথা শুনে নিহার লাজুক হাসল। বৃদ্ধা ফের বললেন, শোনো নাত বউ, আমার নাতি কিন্তু এক্কেবারে খাঁটি মানুষ, মনটা বেশ ভালো। ভাগ্য করে নাতিরে পাইছো, ওর মন মতো চলবি কিন্তু। বোন, দুইজনে মানায়া গুছায় খুব ভালো থাকিস। আমার নাতি ছোটকালে মাইরে হারাইছে, এরপর থেকে নাতিরে দেখি নাই হাসতে খেলতে, কিন্তু তুই যখন এলি তখন আমার নাতির মুখে চান্দের লাহাল হাসি দেখছি। দুইজনে খুব ভালো থাকবি, দোয়া কইরা দিলাম। শান্তর চাচি এসে নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে শাশুড়ির উদ্দেশ্যে বললেন, হ, দেখতে হইব না নাতিটা কার। হুম হুম। শান্তর চাচি হাসলেন। শান্তর বাবা নিহার উদ্দেশ্যে বললেন, মা, তোমার যখন যেটা প্রয়োজন হবে সেটা আমাদেরকে জানাবে, আমরা আছি তো, কোনো সংকোচ করবে না, আমরা তোমার আপন মানুষ। নিহা মাথা নাড়ল। সত্যিই তার বড় ভাগ্য এমন একটা পরিবার পেয়েছে। শান্তর চাচাতো বোন এসে বলল, আমি ভাবিকে ফ্রেশ হতে নিয়ে যাচ্ছি। এই ভারী শাড়িতে ভাবির বোধহয় কষ্ট হচ্ছে। শান্তর চাচি বললেন, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা। শান্তর চাচতো বোন সাথে মামাতো বোন দুজনই মিলে নিহাকে ওপরে নিয়ে গেল। শান্তর চাচাতো বোনের রুমেই নিয়ে গেল। শান্তর চাচাতো বোন নিহার হাতে সুতির একটা শাড়ি দিয়ে বলল, ভাবি, যাও ফ্রেশ হয়ে নাও, অনেকটা ধকল গিয়েছে তোমার ওপর, এবার ফ্রেশ হয়ে রেস্ট নাও। নিহা শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়া ধরতেই শান্ত এসে বাদ সাধল, বলল, এই একদম শাড়ি চেঞ্জ করবে না। নিহা থতমত খেয়ে গেল, বলল, কেন? শান্ত একবার তার বোনদের দিকে তাকালো, যারা কিচ্ছু বুঝতে না পেরে অবাক চোখে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত নিহার কানে ফিসফিস করে বলল, ব্রাইড আনবক্সিং করার দায়িত্ব শুধুমাত্র হাজব্যান্ডের উপরেই বর্তায়। এটা বলা চলে হাজব্যান্ডের হক, তাহলে তুমি কেন আমার হক মেরে খাবে? দিস ইজ নট ফেয়ার। অবাক, হতভাগ আর এক ঝাঁক লজ্জায় নিহা গুটিয়ে গেল। লোকটা বড় বাজি আছে। শান্ত নিহার হাত থেকে টান দিয়ে শাড়ি সরিয়ে বোনদেরকে দিয়ে বলল, এই, ও এখন ফ্রেশ হবে না, লাগেজটা আমার রুমে পাঠিয়ে দে। শান্তর চাচাতো বোন বলল, ভাবি কি এতক্ষণ এই ভারী শাড়ি পরে থাকবে? হ্যাঁ, থাকবে। শান্তর মামাতো বোন বলল, কেন? কারণ আমি বলেছি। কিন্তু ভাবির তো অসুবিধা হবে। শান্ত নিহার দিকে কড়া চোখে তাকিয়ে বলল। তোমার অসুবিধা হবে? নিহা বার দুয়েক ডানে বামে মাথা নাড়ল। শান্ত বোনদের উদ্দেশ্যে বলল, দেখলি তো, এবার যা, দুইজন মিলে লাগেজ রুমে নিয়ে আই। শান্তর চাচাতো বোন বলল, আমরা যাই, আর তুমি বউয়ের সাথে সময় কাটাবে, তাই না? তা তো হবে না ভাইয়া, রাতের আগে তোমার বউকে তুমি পাবে না। তোমার বউ এখন আমাদের সাথে সময় কাটাবে, তুমি তোমার লাগেজ নিয়ে বিদেয় হও। বেশি সাহস হয়ে গেছে, তাই না? হ্যাঁ তাই। বোনদের সাথে কিছুক্ষণ ঝগড়া করে হেরে শান্ত লাগেজ হাতে নিজের রুমে চলে গেল। শান্ত যাওয়ার পরে শান্তর দুই কাজিন নিহার সাথে গল্পগুজব করতে লাগলো। যেহেতু রুমে এসি চলছে তাই ভারী শাড়িতেও নিহার খারাপ লাগছে না। ওইদিকে লোক খবর দেওয়া হয়েছে শান্তর রুমটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য। দুজন লোক মিলে শান্তর রুমটা ফুল দিয়ে সজ্জিত করে দিচ্ছে। রাত 11টা বাজতেই নিহাকে শান্তর রুমে নিয়ে যাওয়া হয়। পুরো রুমে তাজা ফুলের সুবাস ছড়িয়ে আছে। নিহাকে বড় ঘুমটা টেনে বিছানায় একদম মাঝে বসিয়ে রেখে শান্তর দুই বোন বাহির থেকে দরজা ঘিরে রাখে। উদ্দেশ্য শান্ত এলে টাকা নিয়ে তবেই রুমে প্রবেশ করতে দিবে। শান্ত আরো আধ ঘন্টা পরে আসে। রুমের সামনে ওদেরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুদায়, কি ব্যাপার, তোরা এখানে কেন?
শান্তর মামাতো বোন বলল, টাকা ছাড়া রুমে প্রবেশ নিষিদ্ধ। ভাবি কিন্তু ভেতরে তোমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি টাকা দাও, আমরা পথ ছাড়ি। রুম আমার, বউ আমার, তাহলে তোদের টাকা দিতে হবে কেন? শান্তর চাচাতো বোন বলল, ভাইয়া, এত কথা অ্যান্সার দিতে পারবো না। তুমি টাকা দেবে এটাই শেষ কথা, নয়তো আমরা এভাবেই দাঁড়িয়ে থাকবো। ওইদিকে ভাবি রুমে অপেক্ষা করতে থাকবে। অপেক্ষা করতে করতে ঘুমিয়েও যেতে পারে। শান্ত ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, কত চাই? 10,000। শান্ত বলল, কি? এই তোরা কোন মুখে টাকা চাচ্ছিস? রুম তোরা সাজিয়েছিস? রুম সাজাতেও বাইরে থেকে লোক হায়ার করতে হয়েছে, তাহলে এটা তোদের কিসের দাবি? তুমি টাকা দিবে নাকি এভাবেই দাঁড়িয়ে থাকবো? এত টাকা দিতে পারবো না। তোরা বাচ্চা মানুষ, 10 টাকা দিচ্ছি, চকলেট কিনে খাবি। শান্তর চাচাতো বোন বলল, ছি ভাইয়া, তুমি এতটা কিপটে জানতাম না তো। 10 টাকার চকলেট পাওয়া যায়? শান্তর মামাতো বোন বলল, ভাইয়া, যত কথা বাড়াবে তত লেট হবে। আমরা তো আমাদের দাবি ছাড়বই না। এর থেকে বেশি ভালো দিয়ে দাও। শান্ত ওয়ালেট থেকে 1,000 টাকার 5টা কচকচে নোট ওদের হাতে ধরিয়ে দিয়ে বলল, এবার তোরটা ছাড়। 10 চাইলাম, দিলে 5। কি আর করার, থাক, বাকি 5 মাফ করে দিলাম। শান্ত ভ্রু গুটিয়ে বলল, 5,000 যে দিয়েছে এটাই শুক্রিয়া কর। নির্ঘাত বউটা রুমের ভেতরে একা বসে আছে দেখে, নয়তো এটাও পেতি না। ওরা মুচকি হেসে চলে গেল। এটাই ঢের। ওরা গেলে শান্ত রুমের ভেতরে পা রাখলো। দরজা লক করে বিছানায় বসে থাকা নিহার দিকে এগিয়ে গেল। সে নিহার একদম মুখোমুখি বসলো। 2 হাত দিয়ে নিহার ঘোমটা সরাতেই নিহার নড়ে চড়ে বসলো। সে শান্তকে সালাম দিল। শান্ত সালামের জবাব দিয়ে গালে হাত দিয়ে অপলক নিহার দিকে তাকিয়ে রইল। এতে নিহার সংকোচ বোধ করছে। নিহা নিচু কণ্ঠে শুধালো, এইভাবে কি দেখছেন? শান্ত দৃষ্টি না সরিয়েই বলল, আমার বউকে। প্লিজ অন্যদিকে তাকান, লজ্জা লাগছে। শান্ত বিরক্ত বোধ করে বলল, উফ, ডিস্টার্ব করো না তো, চুপ করে বসে থাকো। নিহা আর কিছু বলল না, মাথা নিচু করে বসে রইল। সে লজ্জায় শান্তর দিকে তাকাতেও পারছে না। শান্ত দৃষ্টির কোনো নড়চড় হলো না। এভাবে অনেকটা সময় কেটে গেল। শান্ত এবার এগিয়ে নিহার কপালে শব্দ করে চুমু খেলো। বলল, আমার প্রাণটাকে যেন আমি ফিরে পেলাম। নিহা মৃদু হাসলো। শান্ত বলল, চলো তাহলে ব্রাইটকে আনবক্সিং করা যাক। নিহা কোণঠায় গুটিয়ে এলো। তার বুক দ্রিম দ্রিম করছে। শান্ত ঠোঁট কামড়ে হেসে নিহাকে কোলে করে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে চেয়ারে বসালো। এবার সে একে একে নিহার দোপাট্টা সরিয়ে চুলের ক্লিপ খুলতে লাগলো। নিহার পরনের অর্নামেন্টসগুলো সযত্নে খুলে দিল। অতঃপর নিহার মেকআপ রিমুভ করে দিতে দিতে বলল, নেহা, নিহা ছোট্ট করে বলল, ভালোবাসতে দিবে তোমায়? শান্তর কথার ধরনেই বোঝা গেল শান্ত কি বোঝাতে চাইছে। তাই তো নিহা কিছুক্ষণ চুপ করে রইল। অতঃপর তার প্রতিশোধ নেওয়ার কথা মনে পড়ে গেল। এই লোকটা নিহাকে তো খুব কষ্টই দিয়েছে। লোকটার ভালোবাসা পাওয়ার জন্য কতটাই না আক্ষেপ করতে হয়েছে। তাহলে সে কেন এত সহজে লোকটার কাছে ধরা দিবে? প্রশ্নই ওঠে না। নিহা শান্তর চোখে চোখ রেখে বলল, এত সহজে তো ধরা দিচ্ছে না মিস্টার অশান্ত। কম অপেক্ষা করাননি আমায়, বড় কাঠ খড় পোহাতে হয়েছে আমাকে। প্রেমে পড়তে যেমন সময় নিয়েছেন, এবার ভালোবাসা পেতেও সময় নিন, তারপর বুঝবেন অপেক্ষা করার জ্বালা কতটা। শান্ত বলল, আসছে রে। ভেবেছিলাম জোর করে বিয়ে করব, সেটা তো হলো না। এবার দেখছি জোর করে বাসরটা সারতেই হবে। কি আর করার, আমাকে তো ভালো হতে দিবে না। সব জায়গাতেই জোর খাটাতে হচ্ছে। জোর খাটাবেন যখন, তখন অনুমতি নিতে আসছেন কেন? শান্ত টি শার্টের কলার ঠিক করতে করতে বলল, আরে বুঝো না ব্যাপারটা, এটা তো জাস্ট ফর্মালিটি। নিহা শান্তর দিকে চোখ রাগিয়ে তাকিয়ে বলল, অসভ্য বাদর লোক। অভদ্র কথাটাও যুক্ত রাখতে, এটা বাদ দিলে কেন? নিহা মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। শান্ত বলল, এভাবে রাগ করে থেকো না। রাগে চেহারায় তোমাকে আরো বেশি মোহনীয় লাগে, তখন আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে। নিহা কি বলবে বুঝে উঠতে পারছে না। লোকটা একটু বেশি কি ঠোঁট কাটা নয়? যাই হোক, যেমনই হোক, এই লোকটা তো তার একান্ত ব্যক্তিগত মানুষ, তাই না? শান্ত মোলায়েম স্বরে ডেকে উঠল। বউ? শান্তর মুখে বউ ডাকটা একটু বেশি যেন ভালো লাগছে।
শান্তর ডাকে নিহা আর মুখ ঘুরিয়ে থাকতে পারল না। সে শান্তর দিকে তাকালো। শান্ত হাঁটু গেড়ে বসে নিহার কোলে আলতোভাবে মাথা রাখলো, বলল, তুমি আমার আধার জীবনের ভালোবাসা নামক আলো নিয়ে এসেছো, যে আলো আমার জীবনের সমস্ত আধার সরিয়ে আলোকিত করে দিয়েছে। একসময় যে জীবন একাকিত্বে ঢাকা ছিল, সেটা আজ তোমার উপস্থিতিতে উজ্জ্বল হয়ে গিয়েছে। আমার জীবন নিয়ে আর কোনো আক্ষেপ নেই। তোমাকে পেয়ে আমি পূর্ণ। তুমি আমার জীবনে না এলে হয়তো বেঁচেই থাকতাম, কিন্তু জীবনের আসল মানেটাই বুঝতাম না। শান্ত থামলো। নিহার কোল থেকে মাথা তুলে নিহার হাত দুটো ঠোঁটের কাছে নিয়ে আলতো চুমু খেলো। অতঃপর নিহার হাত দুটো নিজের হাতের ভাঁজে পুরে নিহার চোখের দিকে তাকিয়ে বলল, আমাদের জীবনের এই বিশেষ রাতটিকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি, পৃথিবীতে আমার নিঃশ্বাস যতদিন পড়বে ততদিন আমি তোমার পাশে থাকবো, তোমার সাথেই বাঁচবো, আর তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসে যাব। নিহার চোখ ছলছল করছে। এই মানুষটাকে অবশেষে সে নিজের করে পেল। মানুষটার ভালোবাসাও পেল। কষ্টের পরে সুখের দেখা মিলে, এটা আসলেই বাস্তব সত্য কথা। এই যে নিহা এতদিন কষ্ট করে গেল, তার বিনিময়ে এখন এই মানুষটার সীমাহীন ভালোবাসা পেল। শান্ত নিহার ভেজা চোখের পাপড়িতে আলতো চুমু খেলো, বলল, এখন থেকে আর কান্না নাই, তোমার চোখে অশ্রু নাই, বরং খুশির চলকানিই মানাই। তোমার ঠোঁটে হাসির রেখাটুকু আজীবন দেখতে চাই পাখি। কষ্ট হলেও সবসময় তোমার ঠোঁটের ভাঁজের ওই স্নিগ্ধ হাসিটুকু ফুটিয়ে রাখবে। নিহা মাথা নাড়ল। শান্ত ফের নিহাকে কোলে নিয়ে বিছানায় গেল। লাইট অফ করে ড্রিম লাইট জ্বালালো। অতঃপর নিহার কাছ থেকে অনুমতি নিয়ে সুন্দর রজনীকে সাক্ষী রেখে নিজের মাঝের সবটুকু ভালোবাসার উন্মাদনা নিহার মাঝে বিলিয়ে দিল। এই সুন্দর প্রকৃতি, এই সুন্দর রজনী সাক্ষী হলো চার দেয়ালের ভেতরে একজোড়া মানবীর পূর্ণতাময় ভালোবাসার। ক্যালেন্ডারের পরপর 4টে পাতা উল্টে 4টে মাসের অতিক্রম হলো। প্রকৃতি জানান দিল নতুন মাসের, নতুন বছরের। আজ সেই দিনটি, যেদিন কিনা একদিকে পুত্রের জন্ম হয়েছে, অন্যদিকে পিতা হারানোর সংবাদ এসেছে। পিতা দেখতে পেল না পুত্রকে, পুত্র দেখতে পেল না পিতাকে। পুত্রের জন্মে খুশির সংবাদ নিয়ে এলেও পরক্ষণেই পিতার মৃত্যু সংবাদ আকাশে ঘনঘটা মেঘের ন্যায় সবার মনে প্রভাব ফেলেছিল। আজ এদিকে পুত্রের জন্মের বছর পূর্ণ হলো, অন্যদিকে পিতার মৃত্যুর বছর পূর্ণ হলো। প্রকৃতির নিয়ম বড়ই জটিল। তাহসিনের ছেলে রোহান এখন স্পষ্ট কণ্ঠে মা, বাবা, দাদা ভাই আর দাদিমা ডাকতে পারে। নতুন নতুন কথাও বলার চেষ্টা করে, তবে সবটা স্পষ্ট আসে না। যেমন ভাতকে ভাতু বলবে, মাংসকে মাঙ্গু বলবে, মাংসকে মাংস বলে ইত্যাদি। সে এখন টুকটুক করে হাঁটাও শিখেছে। টুকটুক করে 2-3 পা সামনে আগায়, আবার পড়ে যায়, পড়ে গিয়ে নিজে নিজে আবার উঠে দাঁড়ায়। এমনভাবেই তার দিন কাটছে, আর তাকে নিয়ে তার দাদা, দাদি আর মায়ের দিন কাটছে। প্রকৃতি নতুন রূপে সেজেছে। নীলিমা আকাশ, নানা রঙের ফুল, নতুন সবুজ পাতা দিয়ে প্রকৃতি এখন নানা রকম পাখির সুরেলা কণ্ঠে মেতে থাকে। কারণ প্রকৃতিতে যে এখন ঋতুরাজ বসন্তের রাজত্ব চলছে। বসন্তের মাঝামাঝি সময় চলছে। সূর্যের আলোয় তাহসিনের রুমের জানালার পর্দা ফাঁক গলিয়ে রুমে প্রবেশ করতে রুহানের রুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই রুহান কেঁদে জানান দিল তার ঘুম ভেঙেছে। রোদেলা রান্নাঘর থেকে ছুটে এলো, এসে ছেলেকে কোলে নিয়ে টুপ করে ছেলের গালে চুমু খেলো। অতঃপর ছেলের দিকে তাকিয়ে বলল, জন্মদিনের সকালটা কান্না করে শুরু করতে হলো? হ্যাঁ, কান্না না করলে হচ্ছিল না আপনার? সবসময় কান্না করেই মাকে আপনার জানান দিতে হবে? রোদেলা মাথা নাড়িয়ে নাড়িয়ে আদুরে কণ্ঠে ছেলেকে কথাগুলো বলছিল। রুহান মায়ের কথা শুনতে পেয়ে খিলখিল করে হেসে ফেলল। কথা বুঝুক আর না বুঝুক, মাকে পেয়েছে যেন সে সব পেয়ে গিয়েছে। রোদেলা বলল,